বাংলাদেশের এক ব্যক্তিকে নিয়ে একটি ব্যঙ্গাত্মক কার্টুন এঁকেছিলেন একজন কার্টুনিস্ট। সেই কার্টুনের জন্য একটি ব্যঙ্গাত্মক ক্যাপশন লিখেছিলেন এক লেখক। এই কার্টুন এবং আরও কিছু দুর্নীতিবিরোধী ব্যঙ্গচিত্র আঁকবার অপরাধে সেই কার্টুনিস্ট এবং ক্যাপশন লেখককে জেলে যেতে হয়েছিল। দিনের পর দিন তাদের জেলে রাখা হয়েছিল, বারবার জামিন আবেদন প্রত্যাখ্যান করা হয়েছিল, রিমান্ডের নামে নির্যাতন চালানো হয়েছিল। এক পর্যায়ে ক্যাপশন লেখক কারাগারেই মৃত্যুবরণ করেছিলেন। যে বিশেষ ব্যক্তির কার্টুনের কথা বলছি, তিনি রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন না, সরকার দলীয় রাজনীতিবিদ ছিলেন না, কিন্তু তারপরও এই রাষ্ট্রে এই ব্যক্তি যা চাইতেন তাই হতো। এই রাষ্ট্রটি চালাতেন এই ব্যক্তির ফুপু, চাচা এবং চাচাতো ভাইয়েরা। কে সেই লোক? চলুন তাকে নিয়ে একটু আলাপ করি। আমি আহরার হোসেন। বাংলাদেশের একমাত্র বেসরকারি কুমির চাষী ছিলেন মুশতাক ভাই। কুমির চাষ এরকম অদ্ভুত একটি পেশায় থাকার কারণেই হয়তো তাকে নিয়ে লেখালেখি হতো মাঝে মাঝে। মুশতাক ভাই একজন এক্স ক্যাডেট, তিনি লেখক ছিলেন, প্রথা বিরোধী লেখালেখি করতেন। তার সাহিত্য নাম ছিল মাইকেল কুমির ঠাকুর। আর এই হলেন আমাদের কিশোর ভাই, আহমেদ কবির কিশোর, খুলনার সোয়াল। তিনি জীবনে অনেক কিছু হতে পারতেন, কিন্তু প্রতিবাদী আচরণের কারণে বারবার রণে ভঙ্গ দিতে হয়েছে তাকে। তিনি বুয়েটে ভর্তি হয়েছিলেন, ডিগ্রি শেষ করতে পারেননি। নৌবাহিনীর চাকরি করতে গিয়েছিলেন, টিকতে পারেননি। আইবিএতে পড়তে শুরু করেছিলেন, সেটাও অসমাপ্ত। শেষ পর্যন্ত প্রতিবাদী কার্টুনিস্ট হয়ে থেকে গেলেন। করোনা মহামারীর ঘরে বসে থাকবার সময় কিশোর ভাই অনেকগুলো দুর্নীতি বিরোধী কার্টুন আঁকলেন এবং ফেসবুকে প্রকাশ করলেন। এই কার্টুনগুলোর একটি ছিল এটি: একজন ব্যক্তি, তার নাভির জায়গায় একটি সিন্দুকের হাতল লাগানো, ক্যাপশনে লেখা, আমি চৌ নাফিস শারাফাত, জানি ব্যাংক খাওয়ার ধারাপাত। ক্যাপশনটি বলে দিচ্ছে কার্টুনে বর্ণিত ব্যক্তির নাভিতে সিন্দুকের হাতল থাকবার কারণ। এই ক্যাপশন লিখেছিলেন মুশতাক ভাই ওরফে মাইকেল কুমির ঠাকুর। কার্টুন ও ক্যাপশন লিখবার জন্য এবং করোনাকালীন সরকারের আরও কিছু দুর্নীতি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য কিশোর ভাই ও মুশতাক ভাইয়ের বিরুদ্ধে শেখ হাসিনার আমলে তৈরি করা একটি নিবর্তনমূলক আইন, যেটির নাম ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সেই আইনে মামলা হয়। এই মামলায় তাদের জেলে পড়া হয়। প্রায় 10 মাস ধরে তাদের জেলে রাখা হয়, বারবার রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়, বারবার তাদের জামিন আবেদন নাকচ করা হয়। এক পর্যায়ে কারাগারে মৃত্যুর কোলে ঢলে পড়েন মুশতাক ভাই। মাত্র 58 বছর বয়সে জীবন অবসান হয় এক প্রথা বিরোধী মানুষের, যিনি নিজের নাম দিয়েছিলেন মাইকেল কুমির ঠাকুর। মুশতাক ভাইয়ের মৃত্যুর পর কিশোর ভাইকে ছেড়ে দেওয়া হয়। নির্যাতনের কারণে তার কানের পর্দা ফেটে গেছে, ঠিকমতো হাঁটতে পারেন না। কিছুদিন দেশে থাকার চেষ্টা করেন, পরে বিদেশ চলে যান। কিশোর ভাই বলেছিলেন, রিমান্ডে জিজ্ঞাসাবাদ করবার সময় বারবার তাকে চৌধুরী নাফিস শরাফত নামে এক ব্যক্তির নামে কার্টুন আঁকবার কারণ জিজ্ঞাসা করা হতো। কে এই নাফিস শরাফত? আসসালামু আলাইকুম। মালয়েশিয়ার কুয়ালালামপুরের কিলাব ক্লাব মাঠ থেকে চৌধুরী জাফরুল্লাহ শরাফত বলছি। এই ব্যক্তিকে আপনারা হয়তো চিনে থাকবেন। বাংলাদেশে অনেক হাস্যরসের খোরাক জোগানো এক ক্রীড়া ধারাভাষ্যকার চৌধুরী জাফরুল্লাহ শরাফত। আমাদের এই চৌধুরী নাফিস শরাফতের একসময় পরিচয় ছিল তিনি এই জাফরুল্লাহ শরাফতের ভাই। গোপালগঞ্জে তার বাড়ি। চাকরি করেন বিদেশি ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ডে। এই চাকরি করা অবস্থায় হঠাৎ একদিন তিনি বেসরকারি খাতের আইএফআইসি ব্যাংকের স্বতন্ত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। 2008 সালে তিনি যোগ দেন আইসিবি ইসলামিক ব্যাংকে, হন কনজিউমার ব্যাংকিং এর প্রধান। ভিজিটিং কার্ডে তিনি নিজের পরিচয় লিখতেন এমডি, কনজিউমার ব্যাংকিং, আইসিবি গ্লোবাল হোল্ডিংস। তার আগেই চৌধুরী নাফিস শরাফত একটি মিউচুয়াল ফান্ডের লাইসেন্স নেন। লাইসেন্সের জন্য প্রথমে নিজের নামে আবেদন করেছিলেন। যেহেতু ব্যক্তির নামে লাইসেন্স দেওয়া হয় না, তাই পরে তিনি কোম্পানি গঠন করেন। এই কোম্পানির নাম বাংলাদেশ রেস অ্যাসেট ম্যানেজমেন্ট, যাতে নাফিস শরাফতের মালিকানা 25%। 2009 সাল থেকে অপ্রতিরোধ্য হয়ে ওঠেন নাফিস শরাফত। এ সময় জানা যায় বাংলাদেশে তার ক্ষমতাধর দুজন ফুপু রয়েছেন। একজনের নাম শেখ হাসিনা, আরেকজনের নাম শেখ রেহানা। তার একজন চাচা রয়েছেন, তার নাম
আহম মোস্তফা কামাল, তিনি পরে বাংলাদেশের অর্থমন্ত্রী হন। আরেকজন কাজিন রয়েছেন, তার নাম বেনজির আহমেদ, তিনি পরে বাংলাদেশ পুলিশের আইজি হন। বাংলাদেশের তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর নাফিস শরাফতের ঘনিষ্ঠ সহচর। বেক্সিম কোর্ট সালমান এফ রহমান, এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদার আর বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রফ তালুকদার তার হরিহর আত্মা। এরকম একজন ব্যক্তি কিছু চাইবেন আর সেটা হবে না, তা কি করে হয়? 2011 সালের পর ব্যাংক, পুঁজিবাজার, বিদ্যুৎ, বেসরকারি বিশ্ববিদ্যালয় ও গণমাধ্যম খাতে একজন রহস্য মানব হিসেবে আবির্ভূত হন নাফিস শরাফত। কথিত আছে, পুঁজিবাজারে নাফিস শরাফত চেয়েছেন কিন্তু হয়নি, এমন কোনো ঘটনা 13 বছরে একবারও ঘটেনি। বাংলাদেশের ব্যাংক খাতের একটি কালো অধ্যায় ছিল ফার্মার্স ব্যাংক গঠন। 2012 সালে এই লাইসেন্সটি দেওয়া হয় স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীরের নামে। গ্রাহকদের টাকা লুটে পুটে মাত্র 5 বছরে ব্যাংকটিকে মৃত্যুশয্যায় পাঠিয়ে বিদায় নিয়েছিলেন মহিউদ্দিন খান আলমগীর। 2017 সালে ব্যাংকের নতুন চেয়ারম্যান হন নাফিস শরাফত। তার আমলেই ব্যাংকের পুনর্গঠনের উদ্যোগের অংশ হিসেবে নাম বদলে ফেলা হয়, নতুন নাম পদ্মা ব্যাংক। 6 বছর এই ব্যাংকটির দায়িত্বে ছিলেন তিনি। ব্যাংকটির অবস্থা এই 6 বছরে আরও খারাপ হয়। 24শে জানুয়ারিতে নাফিস শরাফত যখন পদ্মা ব্যাংক ছেড়ে যান, তখন ব্যাংকটি লাইফ সাপোর্টে চলে গেছে। ওদিকে পদ্মা ব্যাংক ছেড়ে সাউথ ইস্ট ব্যাংকের দিকে নজর পড়ে নাফিস শরাফতের। প্রথমে কৌশলে ব্যাংকের 2জন সাবেক চেয়ারম্যানকে পরিচালনা পর্ষদ থেকে সরিয়ে দেন। তারপর আঞ্জুমানারা শাহিদকে পরিচালক বানান তিনি নাফিস শরাফতের স্ত্রী। কানাডিয়ান ইউনিভার্সিটি নামে একটি বিশ্ববিদ্যালয় সাম্প্রতিক বছরগুলোতে বারবার আলোচনায় এসেছে। এই বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান নাফিস শরাফত। সবাই তাকে বিশ্ববিদ্যালয়টির মালিক বলে জানেন। বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডে আরও একজন রয়েছেন, যিনি আওয়ামী লীগ সরকারের আরেকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। মোহাম্মদ এ আরাফাত এই ব্যক্তির নাম। তিনি সবশেষ হাসিনা সরকারের তথ্য প্রতিমন্ত্রী ছিলেন। মনে করা হয় তিনি ছিলেন আওয়ামী লীগ সরকারের প্রচারণা সেলের প্রধান ব্যক্তি। তার নেতৃত্বে একটি গোপন দলের মাধ্যমে ঠিক করা হতো সোশ্যাল মিডিয়া ও গণমাধ্যমে কী ধরনের বক্তব্য দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করা হবে, কাকে কিভাবে সাইজ করা হবে। প্রসঙ্গে ফিরি। এই কানাডিয়ান বিশ্ববিদ্যালয়ের নামে পূর্বাচল নতুন শহর প্রকল্পে 8.5 বিঘা জমি বরাদ্দ দিয়েছিল রাজুক। সেটা করা হয়েছিল নিয়ম ভেঙে। যে প্লটটি কানাডিয়ান ইউনিভার্সিটিকে দেয়া হয়েছিল, সেখানে আসলে হবার কথা একটি মাধ্যমিক বিদ্যালয়, বিশ্ববিদ্যালয় নয়। এই জমি বরাদ্দ দিতে গিয়ে সরকারের ক্ষতি হয়েছিল 77 কোটি টাকা। এবার চলুন একটি পত্রিকার গল্প বলি। দৈনিক বাংলা। এই পত্রিকাটি ছিল বাংলাদেশের স্বাধীনতার প্রতীক। পাকিস্তান আমলে এই পত্রিকাটির নাম ছিল দৈনিক পাকিস্তান। স্বাধীনতার পর পত্রিকাটি নাম বদলে হয় দৈনিক বাংলা। এই পত্রিকাটি বাংলাদেশের ইতিহাসে এতই গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে যে এটির অফিস যে এলাকায় অবস্থিত, সেই এলাকাটির অফিসিয়াল নামকরণ করা হয় দৈনিক বাংলা মোড়। 1975 সালে শেখ মুজিবুর রহমানের সরকার পাকশাল কায়েমের অংশ হিসেবে এই পত্রিকাটিকে রাষ্ট্রায়ত্ত ঘোষণা করে। শেখ হাসিনা প্রথমবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে এসে 1997 সালে পত্রিকাটি বন্ধ করে দেন। 2022 সালের সেপ্টেম্বর মাসে পত্রিকাটি আবার আত্মপ্রকাশ করে নতুনভাবে, এবার ব্যক্তি মালিকানায়। পত্রিকার মালিক নাফিস শরাফত এবং এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদার। এক পর্যায়ে এই পত্রিকার সম্পাদকের চেয়ারে বসানো হয় নাফিস শরাফতের ভাই এবং হাস্যরস উদ্রেককারী ক্রীড়া ভাষ্যকার চৌধুরী জাফরুল্লাহ শরাফতকে। দৈনিক বাংলা পত্রিকা পুনঃপ্রকাশের আগে একটি টিভি চ্যানেলের লাইসেন্সের মালিকানার অংশ জোর করে লিখিয়ে নেবার অভিযোগও আছে নাফিস শরাফতের বিরুদ্ধে। এই ব্যক্তির নাম শফিকুর রহমান। তিনি একজন আওয়ামীপন্থী সিনিয়র সাংবাদিক। জাতীয় প্রেস ক্লাবের প্রেসিডেন্ট ছিলেন 2 দফা। একসময় তিনি আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন। এই শফিকুর রহমানকে 2017 সালে একটি টেলিভিশন চ্যানেলের লাইসেন্স দিয়েছিলেন শেখ হাসিনা। এই চ্যানেলের নাম সিটিজেন টেলিভিশন। চ্যানেলটি কখনো অন এয়ারে আসেনি। 24 সালের মে মাসে শফিকুর রহমান একটি লিখিত অভিযোগ করেন, যেখানে তিনি বলেন 2019 সালে এক গভীর রাতে ওয়েস্টার্ন হোটেলে তাকে ডেকে নিয়ে গিয়েছিলেন নাফিস শরাফত। সেই রাতে তিনি শফিকুর রহমানকে দিয়ে জোর করে কিছু দলিলে সই করিয়ে নেন। নাফিস শরাফতের সাথে সেদিন ছিলেন সে সময়ের পুলিশের আইজি বেনজির আহমেদ। শফিকুর রহমান অভিযোগ করেন, সেই রাতে সিটিজেন টেলিভিশনের মালিকানার
30% অংশ তার জন্য রেখে বাকি শেয়ারগুলো নাফিস শরাফত, বেনজির আহমেদ, বেনজির আহমেদের 2 মেয়ে এবং টুটুল নামে এক ব্যক্তির মধ্যে বাটোয়ারা করে দেওয়া হয়েছিল। জন্মের আগেই একটি টেলিভিশন চ্যানেল ভাগাভাগি হয়ে গিয়েছিল গুলশানের অভিজাত এক হোটেলের কামরায়। কোনো রাষ্ট্রীয় দায়িত্বে না থেকে, আওয়ামী লীগের রাজনীতিতে প্রকাশ্য কোনো অবস্থানে না থেকে একের পর এক এমন তাণ্ডব চালিয়ে গেছেন নাফিস শরাফত। আরও অসংখ্য ছোটখাটো কাণ্ড রয়েছে তার, যেগুলো বলতে গেলে ভিডিও শুধু দীর্ঘই হবে। শেখ হাসিনার গত 15 বছরের শাসনামলে বাংলাদেশের আর্থিক খাতকে পঙ্গু করে দেওয়ার অভিযোগ যে কয়জন ব্যক্তির ওপর সরাসরি ওঠে, নাফিস শরাফত তাদের একজন। আরেকজন আছেন এস আলম, তাকে নিয়ে এই ভিডিওটি বানিয়েছি আমি, সময় পেলে দেখে নিতে পারেন। লিঙ্ক দেওয়া রইল ইউটিউবের ডেসক্রিপশন বক্সে এবং ফেসবুকের কমেন্ট সেকশনে। সমকালের এই খবরটি দেখুন। এই খবরটির শিরোনাম 1000 কোটি টাকা 9-6, নাফিস শরাফত দুদকের জালে। এই খবরটি বলছে শুধুমাত্র পদ্মা ব্যাংক থেকেই 1000 কোটি টাকা লোপাট করেছিলেন নাফিস শরাফত। এইসব 9-6 করবার জন্য 3 সদস্যের একটি সিন্ডিকেট ছিল তার। বাকি দুজনের একজন পুলিশের বেনজির আহমেদ, আরেকজন এনবিআর এর সদস্য মতিউর রহমান। মতিউর রহমানের কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের, যার ছেলে গত জুন মাসে কোরবানির সময় 15 লাখ টাকা দিয়ে একটি ছাগল কিনে বিরাট কাণ্ড ঘটিয়েছিল। অনেকেই বলেন এই ছাগল কাণ্ড থেকেই শেখ হাসিনার বিরুদ্ধে পুঞ্জীভূত অসন্তোষের বিস্ফোরক প্রকাশ ঘটে, যা ধারাবাহিকভাবে চলতে চলতে কোটা বিরোধী আন্দোলনে এসে নতুন রূপ পায় এবং শেখ হাসিনার বিদায় ঘণ্টা বাজিয়ে দেয়। ভিডিও শুরু করেছিলাম কার্টুন আঁকার কারণে কিরকম খড়ক নেমে এসেছিল এক কার্টুনিস্ট এবং এক লেখকের উপর সেই প্রসঙ্গ দিয়ে। অথচ একসময় এই কার্টুনই ছিল বাংলাদেশের সংবাদপত্রের প্রাণ। বাংলাদেশে গণমাধ্যমগুলো গুরুত্বপূর্ণ সংবাদগুলোর সঙ্গে সম্পর্কিত কার্টুন ছাপত। আমরা পেয়েছিলাম রফিকুন নবী, শিশির ভট্টাচার্য, কিশোরের মতো তারকা কার্টুনিস্টদের। তারা ছিলেন সংবাদপত্রের সুপারস্টার। কিন্তু শেখ হাসিনার সরকারযন্ত্রের নিপীড়নের কারণে একসময় কার্টুন আঁকা বন্ধ করে দিয়েছিলেন এইসব সুপারস্টার কার্টুনিস্টরা। কার্টুনবিহীন পত্রিকাগুলো ম্যাড়মেড়ে হয়ে উঠেছিল। আসার কথা হলো 5ই অগাস্ট 2024 সালের পর আবার সংবাদপত্রে কার্টুন দেখা যাচ্ছে। এটাও তো একটা পরিবর্তন, নয় কি? আজ এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন ও চ্যানেল এবং পেজ সাবস্ক্রাইব করুন, উৎসাহ পাবো। ধন্যবাদ ধৈর্য ধরে ভিডিওটি দেখবার জন্য।